কলিং ভিসায় মালয়েশিয়া যাবেন প্রায় ৮,০০০ শ্রমিক, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। মিউনিখের নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা। মস্কোতে বাংলাদেশ রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর উদযাপন, বাণিজ্য, সাংস্কৃতিক সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ। এশিয়ার শতাধিক কোম্পানির অংশগ্রহণে মালদ্বীপে আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত, বাংলাদেশের স্টল না থাকায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। কলিং ভিসা পেয়েও নানা জটিলতায় আটকে পড়া প্রায় ৮,০০০ শ্রমিক পাচ্ছেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ। সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে মুখপাত্র জানিয়েছেন। চোখের জলে বিমানবন্দর থেকে ফিরে যাওয়া মালয়েশিয়াগামী 18,000 শ্রমিক অনেকবারই দাবি নিয়ে নেমেছে রাজপথে। কলিং ভিসা পাওয়াদের মধ্যে প্রায় 8,000 শ্রমিক অবশেষে পাচ্ছেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ। এর আগে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে নেয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং হাই কমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয়। তালিকা তথ্য যাচাই শেষে সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। মুখপাত্র আরও জানান, সীমানা পেরিয়ে বাংলাদেশিকে খুনের বিষয়ে বিজিবি ও বিএসএফ এর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। আমরা যতটুকু দেখেছি যে এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো, সীমানা লঙ্ঘনের একটা ঘটনা ঘটেছে এবং বিজিবি এখানে বিএসএফ এর সাথে আলোচনা করারও চেষ্টা করেছে। আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু আমাদের সংশ্লিষ্ট উইং এটা নিয়ে খোঁজ খবর নিচ্ছে। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাভুক্ত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। চেষ্টা গ্রহণ করেছে। আলোচনা অনুষ্ঠান ও এক অনারম্ভ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর। ২৪ জানুয়ারি সন্ধ্যায় মস্কোর ঐতিহ্যবাহী গোস্টন রিভার হলে এই জমকালো আয়োজন করা হয়। আয়োজক রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ ও রাশিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন। অনুষ্ঠানে বাংলাদেশ রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করা, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের পাবলিক ডিপ্লোম্যাসি এবং রাশিয়াকে বাংলাদেশের উন্নয়ন অংশীদার করার প্রত্যয় নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। মালদ্বীপে হয়ে গেল ৮ম ফুড অ্যান্ড বেভারেজ শো ২০২৫ নামের আন্তর্জাতিক মেলা। খাদ্যপণ্য ও পানীয় ছাড়াও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এই মেলায়। মালদ্বীপ সহ 4টি দেশের মোট 40টি কোম্পানি অংশ নেয় এই মেলায়। প্রতিদিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। এশিয়ার 4টি দেশের প্রায় শতাধিক কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এই মেলা। আমদানিকৃত পণ্য নির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের হুলু মালের সেন্ট্রাল পার্কে আয়োজিত আন্তর্জাতিক এই মেলায় প্রতিটি দিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। These are the things we make. We make cakes, cookies and brownies. This is all made by me, my recipe, and our company is Cake Chain. And we are here. মালদ্বীপে প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র। দেশের প্রতিটি দোকান, সুপারমার্কেটে বাংলাদেশি পণ্য রয়েছে। তেমনি মালদ্বীপের নাগরিকদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদাও আছে। তবে আন্তর্জাতিক এই মেলায় স্টল না থাকায় বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে ঠিকভাবে যোগাযোগে ব্যর্থ হয় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। এখানে অনেক স্টলে আমাদের বাংলাদেশি পণ্য থাকলেও দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে এত বড় বড় কোম্পানি থাকা সত্ত্বেও এখানে একটি বাংলাদেশি কোনো স্টল এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে আশা করব বাংলাদেশ সবসময় বিশ্বের সব উন্নত দেশে তাদের ফুড যে ফেস্টিভ্যাল হয় সেখানে অংশগ্রহণ করে। এই ধরনের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শন করা গেলে নতুন ক্রেতার পাশাপাশি দেশীয় পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব হবে। বড় অবদান রাখবে দেশের অর্থনীতিতে, মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র মিশিগানে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের আয়োজনে পিঠা উৎসব।
এ সময় বাংলাদেশি অভিবাসী নারীরা ঘরে তৈরি নানা জাতের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। মিশিগানের ডেট্রয়েট দুর্গা টেম্পলের এই আয়োজন বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। ভিনদেশে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী নারীরা ঘরে তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন। গুড়ের সন্দেশ, দুধ পুলি, পাটিসাপটা সহ নানা জাতের নানা পদের শীতের গরম ও রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠা এখানে ওনারা বানিয়ে এনেছেন এবং অতি সুস্বাদু প্রত্যেকটি পিঠা, এবং অনেক পিঠাগুলো আমি অতীতে খাই নাই, আজকে এখানে খেয়েছি, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। সমস্ত বাঙালি কমিউনিটিকে দুর্গা টেম্পল আয়োজিত পিঠা উৎসবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির পেরাকের বান্দর মেরুরায়া এলাকায় দুর্ঘটনা ঘটে, তবে নিহতের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পেরাক ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের সহকারী পরিচালক জানান, সোমবার সকালে খবর পেয়ে মেরুরায়া ফায়ার স্টেশনের 7 সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। আহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবাসী সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রবাসী সংবাদে আরো একবার স্বাগত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ। তবে আগে থেকে ছেড়ে আসা ট্রেনগুলো গন্তব্যে যাবে। রাত 12টা থেকে নতুন করে কোনো ট্রেন ছেড়ে যাবে না। মূল বেতনের সঙ্গে রানিং ভাতা যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসনে এই দাবি জানিয়ে আসছে তারা। রেলের আন্দোলনরত কর্মীরা জানান, রানিং স্টাফরা চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত 75% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী 8 ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও ওভারটাইম ডিউটি না করা, রেল ভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অধিভুক্ত থাকছে না 7 কলেজ। অধ্যক্ষদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকের পরে সিদ্ধান্ত হয়। জানানো হয়, নতুন ভর্তি বন্ধ হলেও চলতি শিক্ষাবর্ষের কোর্স শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কার অধীনে চলবে 7 কলেজের শিক্ষা কার্যক্রম তা স্পষ্ট করা হয়নি। প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবির বিষয়ে নতুন কর্মসূচি আছে কিনা তা পরে জানাবেন 7 কলেজ শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ 5 দফা দাবিতে রোববার রাতভর ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতেই ঘোষণা দেওয়া হয় ঢাকা ব্লকেটের। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজের পরিস্থিতি ছিল থমথমে। পরে বেলা 12টায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়ে 4 ঘন্টা সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেয় তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে জনভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচিও প্রত্যাহার করা হয়। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে 7 কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। সম্পর্ক ছিন্ন হলেও 7 কলেজের চলতি শিক্ষাবর্ষের সব কোর্স শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে 7 কলেজের শিক্ষা কার্যক্রমের দেখভাল মন্ত্রণালয়ের কাঁধে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ভিসি। যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশের আপত্তি উপেক্ষা করে 2017 সালে 7 কলেজকে অধিভুক্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন সরকারের উপদেষ্টারা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তারা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। যদি কোনো কিছু হয় করতে হয় তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। মানে আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকুক না কেন সলভ হবে। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার নয়াপল্টনে 1.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব কথা জানান দুদলের শীর্ষ নেতারা। জামায়াত চরমোনাই পীরের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21 জানুয়ারি দুদলের প্রধানের দেখা হয়। সপ্তাহ না ঘুরতেই চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি মহাসচিব। সোমবার দুপুর 12টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিতে একমত তারা। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যে সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। যৌথ ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, জাতীয় ঐক্য বজায় রাখা, গুম খুন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ইসলামী শরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়া সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত স্বাধীন সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। আমরা আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আমরা পৌঁছেছি, আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার আমরা গঠন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। তাদের বৈঠকটি এমন সময় হলো যখন চরমোনাই পীর জামায়াত সহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। টেকসই গণতান্ত্রিক কল্যাণ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল। দলের নাম ইতিমধ্যে নির্ধারিত না হলেও দলের নেতৃত্বে থাকবেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা। নিউজ 24কে জাতীয় নাগরিক কমিটির এক নেতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ছেড়ে নতুন দলের নেতৃত্বে আসতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টায় নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আসতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই। দেশের মানুষের অধিকার এবং অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠা করাই হবে নতুন এই দলের মূল উদ্দেশ্য। শ্রমজীবী থেকে পেশাজীবী, বয়োজ্যেষ্ঠ থেকে তরুণ সবার অংশগ্রহণ থাকবে নতুন রাজনৈতিক সেই দলে। থাকবে ডান বাম এবং মধ্যপন্থীদের অংশগ্রহণ। নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে নাগরিক কমিটির নেতারা বলেন, গেল 53 বছরে দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা পূরণ করতেই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে তারা। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। আর রাজনৈতিক দলের বাংলাদেশের যেই বর্তমান বাস্তবতার যে রাজনৈতিক দলগুলো, ওগুলোর সাথে আমাদের বেসিক পার্থক্য আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে আমরা বেসিক্যালি আমাদের একটা জেনারেশনাল
মুভের কথা আমরা বলতেছি। অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটা মডিউল আসবে, নতুন একটা রাজনৈতিক ধারা আসবে, সেটা বাংলাদেশের মানুষ চাচ্ছে এবং সেই সাথে তরুণরা রাজনৈতিক জায়গা থেকে এগিয়ে আসবে, সেটাও বাংলাদেশের মানুষ চাচ্ছে। দুটি মিলিয়ে আসলে বাংলাদেশে এই যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে রাজনৈতিক দলটা আসছে, সেই দলের প্রতি তাদের যে অ্যাসপিরেশন, যাতে তাদের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের যে কথাগুলো সেটা যাতে ধরতে পারে। নতুন রাজনৈতিক দলের নেতা হবেন কারা, এমন প্রশ্নের জবাবে জানান নাহিদ ইসলাম সহ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের দ্বারাই পরিচালিত হবে দল, যেখানে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসররা ব্যতীত দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশপন্থী যারা রাজনীতিটা করতে চান, বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা হবে। শুধুমাত্র ফ্যাসিস্টের সহকারী এবং ক্রিমিনালস, এদেরকে আমরা অ্যাভয়েড করে বাংলাদেশের সব তরুণকে আমরা ওয়েলকাম জানাতে চাইছি। নেতারা জানান বিদ্যমান রাজনৈতিক দলগুলো থেকে ভিন্ন হবে তাদের দল, ব্যক্তি নির্ভর নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে সেই দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের 6 জন কর্মকর্তা ও 2 রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 বিচারপতির বেঞ্চ। তবে গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আইনজ্ঞ চিফ প্রসিকিউটরের পরামর্শক টবি ক্যাডম্যান। পরে ব্রিফিংয়ে টবি বলেন, জুলাই হত্যাকাণ্ডের প্রধান আসামি পলাতক শেখ হাসিনাকে সরকারের দেশে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। The government cannot force India to respond positively. I'd said on the previous occasion that there is every reason for us to be hopeful that she will be returned to face trial here. আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে, তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেক আউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেওয়ার সেটা যাতে সে নিতে পারে। সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার প্রবাসের সংবাদে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। ঘটনা শুরু 2021 সালের 8 জুন। পরিমণি ও তার সহযোগীরা সাফারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর করে। এ সময় ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় পরিমণি ও তার সহযোগী জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে হত্যা মামলা করেন নাসির উদ্দিন। রোববার পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। তারপর পরদিন সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরিমণি। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, মামলায় চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান, আদালতের প্রতি আস্থা রয়েছে তার। আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমাদের বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। তার আইনজীবী বলেন, পরিমণির বিরুদ্ধে একটি মামলা চলাকালীন আরও একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। একই সাথে 2টি মামলা চলতে পারে না বলে জানান তিনি। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। এদিকে গত 25 জানুয়ারি একটি অনুষ্ঠান বাতিল হওয়ায় সমালোচনা করে ফেসবুকে দেয়া পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি পরিমণি। মাসুদ আলাপনি, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের শিশুদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025 পাওয়ার্ড বাই ডেটল আয়োজিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমিতে। গত 24 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই মেলায় পার্টনার হিসেবে কাজ করছে ডেটল। মেলায় আগত সকল দর্শনার্থীর হাইজিন সুরক্ষার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য ডেটল স্টলে মজার গেমস ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। মেলায় শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে সুন্দর ও আকর্ষণীয় উপহার দেওয়া হয়েছে। এবারে 4র্থবারের মতো আয়োজন করা হলো কিডস টাইম ফেয়ার। এবারে নিউজ 24 স্পোর্টস। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো 7ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 2023-25 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও শেষ হয়নি, আর তার আগেই এই সুখবর পেল টাইগাররা।
সপ্তম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হওয়ায়। মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়ে পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। গেল 2 চক্রে 9 দলের মধ্যে নবম হয়েই চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল নাজমুল হোসেন শান্তরা। লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এখন পর্যন্ত মাঠে নামতে পারেনি নারী ফুটবলাররা। সামনে আরব আমিরাতের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। আর এর মধ্যে নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলছেন, ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে দ্রুতই অনুশীলন শুরু করবে সাবিনারা। আমাদের সাথে খেলতে যাচ্ছে ফেব্রুয়ারি উইন্ডো, একটা ম্যাচ আমাদের উইন্ডোতে পড়বে আর একটা উইন্ডোতে পড়বে না। একটা ম্যাচ 26-এ খেলবো আর একটা 2 মার্চ। 26-এরটা আমাদের উইন্ডোতে পড়বে, 2 মার্চ সেটা উইন্ডোতে পড়বে না। টিম এখান থেকে যাবে 24 তারিখে, 26-এ একটা ম্যাচ খেলবে, 2 ম্যাচ মার্চ আরেকটা খেলবে, দেন তারা 3 তারিখে ব্যাক করবে। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।